নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব অর্কিডের পরিচর্যা নিয়ে। অর্কিড কেনার পরে কি করতে হবে, এর পটিং মিডিয়া কিভাবে তৈরি করতে হবে, আদর্শ পটিং মিডিয়া সেটা একদম হাতে কলমে আপনাদেরকে দেখাবো। প্রথম খাবার কি দিতে হবে, কতটা পরিমাণে জল দিতে হবে, কেমন আলো দরকার অর্কিডের জন্য, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আরেকটা জিনিস কি, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ভালো মানের অর্কিড কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন। তো আমি 10টা অর্কিড অনলাইনে নিয়ে এসেছি, সেটা আজকে আনবক্সিং করব, আপনাদেরকে দেখাবো কেমন ধরনের চারা ওনারা পাঠিয়েছেন। এবং আমি ভিডিওর ডেসক্রিপশানে আর ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে অর্কিড ফোন করে অর্কিড সংগ্রহ করতে পারেন। একদম বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন ভালো মানের অর্কিড। তো চলুন প্রথমে আনবক্সিংটা করে ফেলি। বন্ধুরা, এই প্যাকেটটা আমার কাছে আজকে এসছে। এটা আমি নিয়েছি অর্কিড ক্যাফে থেকে, কল্যাণীতে। দেখুন, এর আগে পটস অ্যান্ড পেটালস থেকে কিছু অর্কিড কিনেছিলাম, তার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তো সেটা অনেক দূর থেকে এসেছিলো, আমাদের রাজ্য থেকে নয়, বাইরের অন্য রাজ্য থেকে আমাদের কাছে এসেছিলো। তো তখনও কিন্তু চারাগুলো যথেষ্ট ভালো ছিল। তো এই চারাগুলো আমাদের খুব কাছের থেকে এসছে, পাশের একটা জেলা, সেখান থেকে এসছে। আশা করি চারাগুলো যথেষ্ট ভালো থাকবে। খুলে বুঝতে পারবো চারাগুলো কেমন ওনারা পাঠিয়েছেন। দেখুন, প্যাকেট কিন্তু খুব সুন্দর করা, খুব সুন্দর প্যাকেট করা। প্রত্যেকটা গাছ আলাদা আলাদাভাবে কিন্তু প্যাকেট করা আছে এবং গাছগুলো কিন্তু যথেষ্ট বড় বলে মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ, গাছগুলো কিন্তু যথেষ্ট বড় এবং দেখুন খুব সুন্দর কিন্তু রুটও আছে। দেখুন, এরকম খুব সুন্দর রুট আছে এবং যথেষ্ট বড় বড় চারা কিন্তু ওনারা পাঠিয়েছেন। প্রত্যেকটা ট্যাগ আছে, এই দেখুন। তো যাই হোক, এখন সমস্ত চারাগুলো বের করে ফেলছি, বের করে এই গামলাটাতে রেখে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা চারা কিন্তু খুবই ভালো এবং যথেষ্ট ম্যাচিউর চারা। আমি পটস অ্যান্ড পেটেলস থেকে যে চারাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট চারা ছিল, আর এই চারাগুলো দেখুন খুবই বড় বড় চারা কিন্তু এনারা পাঠিয়েছেন। দেখুন, যথেষ্ট বড় এবং মোটা চারা। এগুলোতে খুব তাড়াতাড়ি কিন্তু ফুল এসে যাবে। দেখুন, এসব মোটা হয়ে গেছে, এখান থেকে ফুলের স্টিক বেরোবে আর কি। তো প্রত্যেকটা চারা কিন্তু খুবই ভালো এবং বেশ স্বাস্থ্যবান, এবং চারাগুলো এসছে কিন্তু খুব সুন্দরভাবে, কোনো চারা কিন্তু ক্ষতি হয়নি। সুন্দর চারা। এই চারাটা ছোট হলেও কি হবে, এটা কিন্তু ম্যাচিওর একটা চারা। এ দেখুন, এসব জায়গাগুলো কিন্তু মোটা হয়ে গেছে, এখান থেকে স্টিক বেরোবে। এবং প্রত্যেকটা চারায় দেখুন কত সুন্দর রুট আছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর রুট আছে। বন্ধুরা দেখুন, আমি যে 10খানা অর্কিড নিয়েছি এগুলো সব ডেন্ড্রোবিয়াম, অর্কিড ক্যাফে থেকে। এই 10টা নিয়ে কিন্তু আমি যথেষ্ট খুশি, কারণ এই চারাগুলো প্রত্যেকটাই ভালো, ম্যাচিওর এবং স্বাস্থ্যবান। আর প্রত্যেকটা চারার কিন্তু রুট খুব সুন্দর আছে, আর খুব সুন্দরভাবে একদম অক্ষত অবস্থায় কিন্তু আমার কাছে এসছে। একটা চারার পাতা হলুদ হয়েছে, আর দেখুন প্রত্যেকটা চারার কিন্তু যথেষ্ট ভালো আছে, প্রত্যেকটা চারার পাতা সবুজ আছে। বাইপোস্টটা আমার এখানে এসছে, তাও কিন্তু যথেষ্ট ভালো আছে। আর দেখুন, প্রত্যেকটা চারা কিন্তু নেট পটে লাগানো আছে, নেট পট আছে, এবং এখানে দেখুন নারকেলের ছোবড়াতে লাগানো আছে। তো এই নেট পটটা খুলে আমাদেরকে নতুন মিডিয়াতে একটু বড় টবে লাগাতে হবে, তো সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা ফার্স্ট করব কি, এতে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। ফাঙ্গিসাইড বলতে সব থেকে ভালো হয় যদি আপনি অ্যামিস্টার টপ স্প্রে করেন।
আপনি অ্যামিস্টার টপ স্প্রে করতে পারেন, অথবা ড্যাঞ্জো বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, যেটা অ্যামিস্টার টপ এবং ড্যাঞ্জো মোটামুটি একই কম্পোজিশন দুটোরই, এটাও স্প্রে করতে পারেন। আমার কাছে অ্যামিস্টার টপটা নেই, এই ড্যাঞ্জো আছে, তো এটা স্প্রে করে দিচ্ছি। প্রতি 1 লিটার জলে 1 ml এই হারে কিন্তু মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে। আমি এখানে ড্যাঞ্জোটা জলে গুলে নিয়েছি, খুব সুন্দর করে স্প্রে করে দেব যেন সমস্ত পাতা খুব ভালোভাবে ভিজে যায়। তারপর এই ফাঙ্গিসাইডটা শুকিয়ে গেলে আমরা পটিং করব। পাতা এবং ডালগুলো খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে, একদম স্নান করিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখুন খুব সুন্দর করে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিয়েছি, প্রত্যেকটা পাতা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো ফাঙ্গিসাইডটা শুকিয়ে যাওয়ার জন্যে। ফাঙ্গিসাইডটা শুকিয়ে গেলে আমরা প্রথমে মিডিয়া তৈরি করব, তারপরে এগুলো প্রতিস্থাপন করব। বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। দেখুন এখানে যে আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম এই গাছগুলোতে, সেই ফাঙ্গিসাইডগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, পাতাগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এই গাছগুলো আমরা প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপনের জন্য আমাদের প্রথমে মিডিয়া তৈরি করতে হবে। দেখুন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মিডিয়া কিভাবে করতে হয়, সেখানে শুধু ঝামা এবং কাঠকয়লা দিয়ে কিভাবে অর্কিড প্রতিস্থাপন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে ওই ঝামা এবং কাঠকয়লা দিয়ে প্রতিস্থাপন করব। এছাড়া আরও বেশ কিছু মিডিয়া আছে, তাতে কিন্তু এই অর্কিড খুব ভালোভাবে লাগানো যায় এবং অর্কিড খুব ভালোভাবে হয়। ঝামা ইটটা অনেকে বুঝতে পারছিলেন না, বারবার অনেকে কমেন্ট করেছিলেন। ঝামা ইট বলতে এইগুলো, আমরা যে ইটগুলো পাই লাল ইট, এই ইটগুলো যখন অতিরিক্ত হিট পায়, যে ইট ভাঁটাতে যখন অতিরিক্ত হিট পায়, দু একটা ইট একটু বেঁকে যায় এবং কালো মতো হয়ে যায়, আর ওজনেও কিন্তু হালকা হয়, সেইগুলো হচ্ছে ঝামা ইট। তো যেখানে ইট বিক্রি হয়, যেসব দোকানে বা যেখানে ইট তৈরি হয়, সেখানে গিয়ে যদি আপনি খোঁজ নেন, তাহলে পরে এই ঝামা ইট পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলোকে একটু ভেঙে নিয়ে এরকম বড় বড় টুকরো করে নিতে হবে। তো ঝামা ইট আর কয়লা বলতে কাঠের কয়লা, কাঠ পুরানোর পরে যেগুলো আমরা পাই আর কি, সেই কয়লাগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে, কাঠ কয়লা। বন্ধুরা আপনি যদি ঝামা ইট না পান, অনেকে বলেছিলেন যে আমরা ঝামা ইট পাচ্ছি না, ঝামা ইট না পেলে এই যে হাইড্রোটোন বল, যেটাকে আমরা ক্লে বল বলি, এই ক্লে বল বা হাইড্রোটোন বল এই নামে বিক্রি হয় আর কি, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু ঝামার মতোই একদম হালকা, এবং ঝামার মতোই এর ভিতরে কিন্তু অসংখ্য ছিদ্র আছে। তো এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই হাইড্রোটোন বল প্রচুর বাতাস ধরে রাখতে পারে, সেই সাথে সাথে জলও কিন্তু ধরে রাখে এর মধ্যে, ঠিক আছে। হয় আপনি হাইড্রোটোন বল ব্যবহার করুন, না হয় ঝামা ইটের টুকরো ব্যবহার করতে পারেন। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল হবে সেটা আপনি ব্যবহার করুন, দুটোতে কিন্তু খুব ভালোভাবে এই অর্কিড করা যাবে। আবার আপনি হাইড্রোটোন বল কিছুটা ঝামা ইট ব্যবহার করতে পারেন একসঙ্গে, সেই সাথে সাথে কাঠকয়লা, এই তিনটে মিশিয়েও আপনি মিডিয়া তৈরি করতে পারেন। দেখুন শুধু ঝামা ইটের টুকরোতে বা শুধু কাঠের কয়লাতেও কিন্তু এই অর্কিড প্রতিস্থাপন করা যায়, লাগানো যায়। আবার নারকেলের ছোবড়াকে কেটে ছোট ছোট টুকরো করে তাতেও কিন্তু এই অর্কিড প্রতিস্থাপন করা যায়। তো হাইড্রোটোন বল বা ঝামা ইটে যদি আপনি গাছ প্রতিস্থাপন করেন, তাহলে দীর্ঘদিন কিন্তু এই গাছটা ভালো থাকবে, ঠিক আছে। যেটা হচ্ছে নারকেলের ছোবড়ায় যদি আপনি গাছ প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে বছরে একবার কিন্তু এই নারকেলের ছোবড়াগুলো পরিবর্তন করে দিতে হয়, নইলে এই নারকেলের ছোবড়া যখন পচন ধরে, সেই সাথে সাথে এর শিকড়গুলো কিন্তু পচতে থাকে। তো হাইড্রোটোন বল বা আপনার এই ঝামা ইট বা কাঠের কয়লা এগুলো তো আর পচবে না, সেই কারণে এতে যদি আপনি গাছ প্রতিস্থাপন করেন, তাহলে দীর্ঘদিন কিন্তু ওই টবে আপনি গাছটাকে রাখতে পারবেন। তো চলুন এখন আমরা একটা মিডিয়া তৈরি করে নিচ্ছি। এখানে আমরা তিনটে জিনিস ব্যবহার করব, হাইড্রোটোন বল ব্যবহার করব, ঝামা ইটের টুকরো ব্যবহার করব, এবং হচ্ছে কাঠের কয়লা ব্যবহার করব। 1/3 করে একদম ইকুয়াল রেশিওতে আমরা এগুলো ব্যবহার করে গাছটা প্রতিস্থাপন করব। আর গাছ প্রতিস্থাপন করার সময় কয়েকটা জিনিস একটু আমাদেরকে খেয়াল করতে হবে, সেগুলো প্রতিস্থাপন করার সময় আপনাদেরকে বলছি। হ্যাঁ বন্ধুরা, অর্কিড প্রতিস্থাপনের জন্য আমাদের কিন্তু এরকম টব ব্যবহার করতে হবে, এরকম নেট পট আর কি, ঠিক আছে। এই নেট পটে দেখুন অসংখ্য ছিদ্র আছে, বড় বড় ছিদ্র আর কি। এগুলো কিন্তু একান্ত প্রয়োজন, কারণ অর্কিডে যতটা জলের দরকার তার থেকে বেশি দরকার পড়ে হাওয়া। রুটে যত বেশি হাওয়া লাগবে, এর স্বাস্থ্য তত ভালো থাকবে এবং গ্রোথ তত ভালো হবে। সেই জন্যে অসংখ্য ছিদ্র বিশিষ্ট টব কিন্তু আমাদের দরকার হবে, ঠিক আছে। আর এতে আমরা গাছটা প্রতিস্থাপন করার পরে আমরা ঝুলিয়ে রাখতে পারি অথবা বসিয়েও রাখতে পারি। তো যাই হোক, এখন এই টবের এক টব আমরা মিডিয়া তৈরি করব। বলেছিলাম যে
তিনটে উপাদান আমরা 1/3 করে নেব। তো দেখুন এখানে আমি নিচ্ছি ঝামা, নিচ্ছি কিছুটা ঝামা নিলাম 1/3, মোটামুটি আন্দাজে নিচ্ছি আর কি, একদম পুরো নিট নিতে হবে এমন কোনো কথা নেই, একাত্র কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না। আর কাঠের কয়লাও মোটামুটি দেখুন নিলাম 1/3, আর নেব হাইড্রোটন বল 1/3। আর হাইড্রোটন বলগুলো কিন্তু একটু বড় সাইজের নেবেন, যখন কিনবেন আর কি, বড় সাইজের, ছোট ছোট কিনলে পরে কী হবে ওই ফুটি দিয়ে গলে যাবে। তো এটাও নেব 1/3, ব্যাস হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটু মিশিয়ে নেব, যেহেতু বড় বড় জিনিস মেশানো তো সেভাবে যাবে না, তো সেই কারণে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি, ব্যাস হলো। এই কিন্তু মিডিয়া, এরকম বড় বড় সব জিনিস দিয়ে মিডিয়াটা আমরা তৈরি করে নিচ্ছি। এবার আমরা গাছটা প্রতিস্থাপন করব। তো প্রথমে এর নিচে এই বড় বড় কিছু টুকরো দিয়ে দিচ্ছি, নিচে কিছুটা বড় টুকরো দিয়ে দিচ্ছি, সব রকম কাঠকয়লা, হাইড্রোটন বল, আপনার ঝামা সব মিলিয়ে মিশিয়ে দেবো আর কি। দেখুন এই আমি ভরে নিলাম কিছুটা। এবার এখানে একটা চারা বসাবো, বসিয়ে সাইড থেকে এই মিডিয়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা এই চারাগুলো এমনভাবে বসাবো যেন সহজে না নড়ে যায়, একটু টাইট করে বসাতে হবে, যে মিডিয়াগুলো আছে এগুলো একটু সাইড থেকে টাইট করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে যে নেট পটটা আছে, নেট পটটা কিন্তু অবশ্যই খুলে দিতে হবে। তবে যে নারকেলের ছোবড়া আছে, নারকেলের ছোবড়ার যেটা দেওয়া আছে মিডিয়া হিসাবে প্রথম থেকে দেওয়া ছিল, যেহেতু এগুলো টিস্যু কালচারের চারা, এই নারকেলের ছোবড়াটা কিন্তু থেকে যাবে, এগুলো আমরা সরাবো না। এগুলো সরাতে গেলে এতে যে ছোটো ছোটো রুটগুলো আছে সেগুলো ড্যামেজ হবে, সেই জন্য আমরা ওটা যেমন আছে তেমনই রেখে দেবো, ওটা আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, নেট পটটা একটু সাবধানে ছাড়াতে হবে। যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি নেটপট কেটে দিতে পারেন। হ্যাঁ, আমার এটা খুব সহজে বেরিয়ে গেল, সেই জন্য আমি নেটপটটা কাটলাম না। যদি দেখছেন যে নেটপট বেরোচ্ছে না, তো আপনি এই নেটপটটা এই সাইডগুলো কেটে দিয়ে বের করে নিতে পারেন। হ্যাঁ, বেশি টানা হেঁচড়া করবে না, তাহলে পরে শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, দেখুন এবার জাস্ট এটাকে আমরা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে সাইড থেকে মিডিয়া ভরে দেবো। বড় বড় টুকরোগুলো এই সাইড দিয়ে একটু গুঁজে গুঁজে দেবো, যাতে করে গাছটা টাইটভাবে এই টবের সঙ্গে আটকে থাকে। হ্যাঁ, দেখুন এইভাবে। টবের কানার মিডিয়াগুলো একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি, এর ফলে এটা কিন্তু খুব ভালোভাবে এখানে সেট হয়ে গেল গাছটা। এই দেখুন খুব শক্তভাবে বসে গেছে, পড়ে যাচ্ছে না সহজে। প্রতিস্থাপন কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এবার কি করব, এতে জল দিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে আমরা এর গোড়াতে ঢেলে জল দেবো আর কি, গাছটা প্রতিস্থাপন করার পরে। তারপরে আমরা স্প্রেয়ার দিয়ে খুব সুন্দর করে জল দেব। দেখুন এইভাবে জল দেব, প্রথম জলটা একদম ঢেলে জল দিয়ে দিচ্ছি। এবার এই টবটাকে আপনি ঝুলিয়ে রাখতে পারেন 3 ধারে বা 4 ধারে দড়ি বেঁধে, অথবা একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তবে এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি সূর্যের আলো আসে না, ঠিক সেরকম জায়গাতে রাখতে হবে, ঠিক আছে। কিন্তু হাওয়া বাতাস যেন চলাচল করে সেটা আপনাকে খেয়াল করতে হবে, বাতাস চলাচল যেন বন্ধ না থাকে। বদ্ধ জায়গায় কিন্তু এই গাছটাকে রাখা যাবে না, বা এই টবটাকে রাখা যাবে না। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রত্যেকটা চারা প্রতিস্থাপন করে নিচ্ছি। তারপরে আসছি এতে আমরা কি খাবার দেব প্রথমে।
এই দেখুন প্রতিটা গাছ এইভাবে প্রতিস্থাপন করে আমি ঝুলিয়ে দিয়েছি 10খানা গাছ আর কি। আর আমি রেখেছি কিন্তু একটা ঘরের আড়ালে, এখানে রোদ্দুর একদমই আসে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণের আলো থাকে আর কি পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করে কিন্তু এই জায়গায়। তো এখানে আমি রেখে দেবো, এইভাবে থাকবে। আর এতে কিন্তু আমি প্রত্যেক দিনই জল দেবো, ঠিক আছে, স্প্রেয়ারে করে জল দেবো প্রতিদিন। এবার আসি আমরা এতে প্রথম খাবার হিসাবে কি দেব। দেখুন আমরা প্রতিটা গাছ প্রতিস্থাপন করার পরে আমাদের উদ্দেশ্য থাকে এর রুটের ডেভেলপমেন্ট, রুটটা যেন ভালোভাবে তৈরি করতে পারি। রুট যদি ভালোভাবে তৈরি করতে পারি তাহলে আমার গাছটা কিন্তু খুব দ্রুত যে নতুন মিডিয়াতে বসিয়েছি সেই মিডিয়ার সঙ্গে সেট হবে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। সেই জন্যে রুটের যাতে বৃদ্ধি পায় বা রুটের ডেভেলপমেন্টের জন্যে আমরা কি করব, এনপিকে 1261 যেটা মোনো অ্যামোনিয়াম ফসফেট, এইটা আমরা ব্যবহার করব। 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে আমরা এই টবের মিডিয়াতে দেব এবং পাতায় স্প্রে করে দেব। আর একটা জিনিস কি, হিউমিক অ্যাসিড কিন্তু আমরা দেব 1 লিটার জলে 1 ml ভালো করে মিশিয়ে টবের মিডিয়াতে এবং পাতায় স্প্রে করে দেব। হিউমিক অ্যাসিড আমরা দেব সপ্তাহে 1 বার এবং হচ্ছে এনপিকে 1261 মোনো অ্যামোনিয়াম ফসফেট এটাও দেব আমরা সপ্তাহে 1 বার। আপনি হিউমিক অ্যাসিড এবং মোনো অ্যামোনিয়াম ফসফেট 1261 একসঙ্গে মিশিয়েও কিন্তু দিতে পারেন সপ্তাহে 1 বার করে, ঠিক আছে। আপাতত এইভাবে শুধু পরিচর্যা করব। আর খাবারটা কিন্তু আমরা এক্ষুনি দেবো না, খাবারটা দেবো এখান থেকে আরও সপ্তাহখানিক পরে। এখন শুধু আমরা জলটা দিতে থাকবো, সপ্তাহখানিক পর থেকে খাবারটা আমরা শুরু করব, ঠিক আছে। তাহলে খুব দ্রুত এই গাছটা কিন্তু এই নতুন মিডিয়াতে শিকড় দিয়ে দেবে। তো বন্ধুরা আপনারাও কিন্তু অর্কিড ক্যাফে থেকে অর্কিড সংগ্রহ করতে পারেন, খুব ভালো মানের অর্কিড। আর যেভাবে বললাম মিডিয়া তৈরির কথা, ওইভাবে মিডিয়া তৈরি করে যেভাবে পরিচর্যা খাবারের কথা বললাম এই খাবারগুলো প্রয়োগ করুন, দেখবেন খুব সহজে আপনার অর্কিডগুলো কিন্তু বেঁচে যাবে। আর এরপরে অর্কিডে আর কি খাবার প্রয়োগ করতে হবে, কি পরিচর্যা করতে হবে, কি পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, সময় মতো প্রতিটা আপডেট আপনাদেরকে আমি দেব। তো এই ছিল আজকে ছোট্ট এপিসোড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।